শিকারের জন্য উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেছিলেন পিতার ডাবল ব্যারেল মাজল লোডিং বন্দুকটি। 1941 সালে মাত্র 17 বছর বয়সে খুলনা জেলার পাইকগাছা থানার গোলখালির সন্ত্রাস নামে পরিচিত বাঘটি হত্যা করার মাধ্যমে পচাবদি গাজী তার শিকার জীবন শুরু করেছিলেন। তিনি পুরনো আমলের একটি বন্দুক নিয়ে হিংস্র বাঘেদের বিরুদ্ধে লড়াই করতেন অসীম সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে। প্রথম দিকে তিনি বন বিভাগের রেঞ্জারদের সহযোগী হিসেবে শিকার করতেন। পরবর্তীতে পশু শিকারে তার বুদ্ধিমত্তার খ্যাতি ছড়িয়ে পড়লে তৎকালীন বন বিভাগের অধীনে বনপ্রহরীর কাজে নিয়োগ পান। এ কাজে যোগদানের পরপরই শুরু হয় দুর্ধর্ষ বাঘেদের সঙ্গে তার বিচিত্র লড়াইয়ের লোমহর্ষক জীবনের এক নতুন অধ্যায়। তিনি অবতীর্ণ হন মুক্তিদাতার ভূমিকায়, রক্ষা করেন সুন্দরবনের হাজারো নিরীহ শ্রমিকের প্রাণ। তার এ কাজের স্বীকৃতিস্বরূপ তৎকালীন পাকিস্তান সরকার 1968 সালে তাকে সনদি খেদমত জাতীয় পুরস্কারে ভূষিত করে। পচাবদি গাজীর বাঘ শিকারের দুটি পদ্ধতি ছিল গাছাল ও মাঠাল। গাছাল হলো গাছে চড়ে শিকার, আর মাঠাল হলো জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে শিকার। মাঠাল পদ্ধতিতে শিকার করে তিনি একটি দোনালা বন্দুক পুরস্কার পেয়েছিলেন। সাতক্ষীরা বা বুড়ি গোয়ালিনী ফরেস্ট রেঞ্জে 18 বিঘা এলাকায় টোপ পদ্ধতিতে তিনি যে বাঘটি হত্যা করেন সেটি ছিল সুন্দরবনের শিকারের ইতিহাসে দীর্ঘতম বাঘ, যা প্রায় 12 ফুট দীর্ঘ ছিল। এরপর তালপট্টির সন্ত্রাস নামে খ্যাত বাঘ শিকার ছিল পচাবদি গাজীর জীবনের 57তম ও শেষ শিকার। তার পিতা মেহের গাজী 50টি বাঘ শিকার করার গৌরব অর্জন করেছিলেন। পুত্র তার চেয়ে 60টি বাঘ বেশি হত্যা করে শিকার ইতিহাসে কিংবদন্তিতে পরিণত হন। তাছাড়া তিনি পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ও জার্মান চ্যান্সেলরের সুন্দরবন পরিদর্শনে গাইড হিসেবে কাজ করেন এবং পুরস্কৃত হন। পচাবদি গাজী 57টি বাঘ মারার পর এক রাতে স্বপ্নে দেখেন তার পিতা তাকে আর বাঘ শিকার করতে নিষেধ করেছেন। এরপর পচাবদি গাজী আর কখনোই বাঘ শিকার করেননি। পচাবদি গাজীর বাবা ও দাদা দুজনই বাঘের আক্রমণে নিহত হন। মেহের গাজী সিংহের গোলখালির মানুষকে মারতে গিয়ে গভীরভাবে আহত হন এবং পঙ্গুত্ব বরণ করেন। এই ঘটনায় পচাবদি গাজীর চাচা নিজামদি গাজীও আহত হন এবং পঙ্গুত্ব বরণ করেন। পরবর্তীতে তিনি সুপতির মানুষকেকো বাঘটি হত্যা করতে গিয়ে গুরুতর আহত হন এবং মৃত্যুবরণ করেন। গোলখালি ও সুপতির মানুষকেকো দুটি ভাগেই পরবর্তীতে পচাবদি গাজীর হাতে মারা পড়ে। পচাবদি গাজী মোট যে 57টি বাঘ শিকার করেছিলেন তার মধ্যে কমপক্ষে 23টি ছিল মানুষকেকো বাঘ। পচাবদি গাজীর শিকারকৃত উল্লেখযোগ্য কিছু মানুষকেকো বাঘের নাম হলো সুপতির মানুষকেকো বাঘ, গোলখালির মানুষকেকো বাঘ, দুবলাচরের মানুষকেকো বাঘ, লক্ষ্মীখালের মানুষকেকো বাঘ, 18 বেকির মানুষকেকো বাঘ, তালপট্টির মানুষকেকো বাঘ ও লতাবেকি ইলশামারির বাঘ। শুরু হচ্ছে আজকের শিকার কাহিনী গোলখালির বিভীষিকা। খুলনার পাইকগাছা থানার গোলখালি গ্রাম সুন্দরবনের একবারে প্রান্তে অবস্থিত। বড় নদী কপোতাক্ষের পাড়ে বড় গ্রাম গোলখালি, পুরো নাম সিংহের গোলখালি। গ্রামের অধিকাংশ মানুষই গৃহস্থ। তাদের হাল আছে, বলদ আছে, চাষাবাদ করে। মাছের অভাব নেই, কাঠেরও তেমন অভাব নেই। কিছু কিছু লোক অতি দরিদ্র, তারা বাওয়ালি ও মৌয়াল নদীর ওপারের গভীর বনে গিয়ে কাঠ, লাকড়ি, গোলপাতা আহরণ করে। তারা মৌচাক কেটে মধু নিয়ে আসে। এ গ্রামের কেউ বনে কাজ করতে গিয়ে অনেকবারই বাঘের মুখোমুখি হয়েও রক্ষা পেয়ে এসেছে। কিন্তু বাংলা 1352 সালে একটি বাঘ যখন গোলখালি গ্রামে গিয়ে একের পর এক মানুষ মারতে থাকে, গৃহস্থের হালের বলদ খেয়ে ফেলতে থাকে,
তখন অসহায় গ্রামবাসীগণের মধ্যে মহা আতঙ্কর সৃষ্টি হয়ে যায়। বাঘ প্রথমে নিয়ে যায় একটি গরু। হালের বলদটি দুপুরের পরে জঙ্গলের কিনারায় খুঁটিতে বেঁধে রেখেছিল এক গৃহস্থ। সন্ধ্যার ঠিক আগেই গোহালে যখন গরু আনতে যায়, গিয়ে দেখে গরুটি সেখানে নেই। পাশেই রয়েছে ছেঁড়া দড়িটি। এক জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। তার মনে প্রচণ্ড সন্দেহের সৃষ্টি হয়। গ্রামের লোকজন সহ হইচই করতে করতে জঙ্গলে ঢুকে যায়। আন্দাজ মতো 100-2 হাতে তারা আদা খাওয়া বলদটিকে খুঁজে পায়। তারা বলদের সেই অর্ধেক অংশটিকেই টেনে খোলা জায়গায় নিয়ে এসে গর্ত করে পুঁতে রাখে। গোলখালির মানুষ সেই প্রথম গ্রামে বাঘের উপস্থিতি সম্পর্কে জানতে পারে। এ ঘটনার অনেক বছর আগেও একবার গ্রামের এ প্রান্ত থেকে বাঘ গরু নিয়ে গিয়েছিল, কিন্তু তখন বাঘ গরু পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তারা কখনোই মানুষকে আক্রমণ করেনি। এবছর তার ব্যতিক্রম ঘটল। ওই ঘটনার পরের দিনই একজন লোক নিজের প্রয়োজনে শুকনো ডাল কাটার জন্য গ্রামের জঙ্গলে গেল। বাঘ যেখান থেকে গরু নিয়ে গিয়েছিল সেই এলাকায় নয়, গ্রামের সামনে নদীর ধারে অনেকটা খোলা জঙ্গলে। কাছেই মানুষের চলাচল ছিল। মাটিতে দাঁড়িয়েই গাছের উপরে ডাল লোকটি কেটে কেটে জমা করছিল। হঠাৎ চিৎকার করে ওঠে। দূরের লোকেরা সঙ্গে সঙ্গে বাঘের প্রচণ্ড গর্জন শুনতে পায়। তারপরে সবকিছু একদম নিস্তব্ধ হয়ে যায়। দিনের বেলা সকাল 9টা বা 10টার ঘটনা এটি। ভয়ার্ত গ্রামবাসী কিছুক্ষণের মধ্যেই একত্রিত হয়। গ্রামে বন্দুক ছিল, সেটা নিয়ে একজন শিকারী এবং অন্যান্য সবাই মিলে যার যা অস্ত্র ছিল তাই নিয়ে তারা তাকে উদ্ধার করে আনতে যায়। জঙ্গলের অনেকখানি ভিতরেই তার দেহ খুঁজে পায়, কিন্তু দেখে তার মধ্যেই ক্ষুধার্ত বাঘ তার পেট উরু পুরোটাই খেয়ে ফেলেছে। এর 3 দিন পরেই গ্রামের নদী থেকে ফেরার পথে দুজনের মধ্য থেকে পিছনের জনকে বাঘ চুপিসারে বিকেলবেলা নিয়ে যায়। তার 4-5 হাতের তফাতেই হেঁটে আসছিল লোকটি। হাঁটু সমান উর্বরতার জঙ্গল, সেই হুদু বন পার হয়ে একটুখানি খালি জায়গা, তারপরেই আবার একটি মাঝারি আকারের হুদু ঝোপ। আগের জন ঝোপ পার হয়ে মাত্র কয়েক হাত গিয়েছে। এমন সময় হঠাৎ সে বাঘের প্রচণ্ড গর্জন শুনতে পায়। সে উপুর হয়ে মাটিতে পড়ে যায়। সেই অবস্থাতেই পিছনে ফিরে দেখতে পায় তার সঙ্গীকে মুখে করে ঝোপের ভিতরে নিয়ে যাচ্ছে বিশাল আকৃতির একটি বাঘ। সে মরার মতো কিছুক্ষণ মাটিতে চুপ করে পড়ে থাকে। তারপর সোজা দৌড় দেয় গ্রামের দিকে, এসে সকলকে সেই দুঃসংবাদটি জানাতে থাকে। মিনিট 30 বা 40-এর মধ্যেই বন্দুক হাতে গ্রামের 2 জন শিকারী সহ অন্যান্যরা অস্ত্রশস্ত্র যা ছিল তা নিয়ে হইচই করতে করতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। শিকারীগণ মানুষ খেকো বাঘের পদচিহ্ন দেখে চিনতে পারলেন। নদীর পাড় থেকে 2 জনকে আসতে থেকে বাঘ আগেই ঝোপের ভিতরে ঘাপটি মেরে বসেছিল। কাছে আসা মাত্রই হুঙ্কার দিয়ে পিছনের জনকে ধরে নিয়ে যায়। গ্রামবাসীগণ হইচই চিৎকার করতে করতে জঙ্গলের ভিতরে অগ্রসর হতে থাকে। খুব সাবধানে আর ভয়ে ভয়ে এগোচ্ছিল তারা। মাত্র 100-2 হাত যেতে না যেতেই অন্ধকার হতে থাকে। তখন তারা বাধ্য হয়েই আবার গ্রামে ফিরে আসে। পরদিন সকালে গ্রামবাসীরা আবার দল বেঁধে শিকারীর পিছনে পিছনে লাশ উদ্ধার করতে যায়। জঙ্গলের অনেকটাই ভিতরে তারা আদা খাওয়া লাশটি দেখতে পায়। পেট, উরু, কোমর ও বুকের প্রায় সবকিছুই বাঘটি সাবার করে ফেলেছিল। তারা হাড়গোড় এবং দেহের বাকি অংশ কাপড়ে জড়িয়ে নিয়ে এসে গোসল দিয়ে জানাজা পড়ে দাফন করে।
এবং বাঘের মুখে পরপর দুজন মানুষের মৃত্যু সংবাদটি কপোতাক্ষীয় ফরেস্ট অফিস ও বুড়ি গোয়ালিনী ফরেস্ট রেঞ্জ অফিসে জানায়। কয়েকজন শিকারী সঙ্গে সঙ্গে গোলখালি আসেন। গ্রাম এলাকা বলে শিকারীদের এখানে কতগুলো সুবিধা ছিল, যেমন গাছতলায় গরু বা ছাগল বেঁধে রেখে মাচাতে বসে রাত্রে বাঘ মারার চেষ্টা করা বা গ্রামবাসীদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা। এই ব্যবস্থা গ্রহণের পরেও বুড়ি গোয়ালিনীর বন কর্মকর্তারা নিশ্চিত হতে পারলেন না। বিশেষ লোক মারফত আমাদের গ্রামের বাড়িতে আমার বাবা সুন্দরবনের শ্রেষ্ঠ শিকারী মেহের গাজীকে খবর পাঠালেন। বাবা চাকরি করতেন না, কিন্তু বন দফতরের সঙ্গে থেকে শিকার করতেন। সুন্দরবনের কোনোখানে মানুষ খেকো বাঘের উপদ্রব হলেই বাবাকে খবর দেয়া হতো। তিনি গিয়ে সেই বাঘ মেরে বন দপ্তরের ঘোষিত নগদ পুরস্কার নিয়ে আসতেন। ইতিপূর্বে একটি মানুষ খেকো বাঘের জন্য পুরস্কার ছিল তৎকালীন 200 টাকা, কিন্তু গোলখালির বাঘ বিভীষিকা সৃষ্টি করে ফেলায় এবং বলতে গেলে গোটা গ্রামের অবস্থা একবারে অচল করে দেওয়ায় বন দপ্তর থেকে সরাসরি 300 টাকা ঘোষণা করা হয়। মানুষ খেকো বাঘের কথা একবার শুনলে বাবা আর ঘরে থাকতে পারতেন না। আমাদের বাড়ি সোড়া গ্রামে শ্যামনগর থানায়, আর সিংহের গোলখালি পাইকগাছা থানায়, কিন্তু উভয় গ্রামই থানার সীমান্তবর্তী হওয়াতে দুই গ্রামের মধ্যে দূরত্ব 2.5 মাইলের বেশি নয়। যেতে হয় কপোতাক্ষী নদী পার হয়ে। বাবা সেই মুহূর্তেই বন্দুক আর ছররা বারুদ বের করলেন। দোনলা গাদা বন্দুকটি তিনি কিনেছিলেন এবং সেই অত্যন্ত নির্ভরযোগ্য বন্দুকটি দিয়ে তিনি জীবনের অধিকাংশ প্রায় 50টা রয়্যাল বেঙ্গল শিকার করেছিলেন। আমি আর চাচা, বাবার ছোট ভাই, তিনিও নামকরা শিকারী ছিলেন, নিজামুদ্দিন গাজী। তৈরি হতে হতে বাবা বন্দুকের 2 নলি ভরে ফেললেন। তারপর মাকে কোনো কিছু না বলেই ঠিক তখনই রওনা হলেন। বিকাল 3টা নাগাদ আমরা কপোতাক্ষীর তীরে এসে পৌঁছালাম। নদী পার হতে না হতেই মাছির কাছে আমরা শুনতে পারলাম যে গত রাতেই এক গৃহস্থের গোয়াল থেকে বাঘ একটি গরু নিয়ে গেছে। গোয়ালের দরজা প্রায় সবসময়ই খোলা থাকে, গত রাতেও খোলা ছিল। বাঘটি নিঃশব্দে গোয়ালের ভিতরে ঢুকে গাভীটির ঘাড় মটকিয়ে দড়ি ছিঁড়ে সেটিকে নিয়ে যায়। গোয়ালটি প্রায় বাড়ির সংলগ্নই ছিল। বাড়ির লোকেরা তখন অন্য সব গরুর ছটপটানি শুনতে পেয়েছিল এবং বুঝতেও পেরেছিল যে বাঘ এসেছে, কিন্তু প্রাণ ভয়ে কেউ বের হয়নি। সকালে বাঘের পায়ের ছাপ ও তাজা রক্ত তারা দেখতে পায়। অন্য 2টা বলদ দড়ি ছিঁড়ে দূরে গিয়ে দাঁড়িয়েছিল। গোলখালির প্রায় সকলেই মেহের গাজীর নাম জানত। আমরা গ্রামের একটা বাড়িতে গিয়ে পৌঁছতেই অল্পক্ষণের মধ্যেই সেখানে 50-এর অধিক লোক জড়ো হলো। তারা গত রাতে বাঘে জঙ্গলে যেখানে গরুটি নিয়ে গিয়ে খেয়েছে সেই জায়গাটি আমাদের দেখিয়ে দিতে চাইল। বাবাও 5 মিনিট বিশ্রাম না নিয়েই হন্তদন্ত হয়ে সেই মানুষ খেকোটিকে মারার জন্য রওনা হলেন। গ্রামের মানুষের অবস্থা তখন অতি বিপজ্জনক। সন্ধ্যা হবার আগেই সব ঘরের দরজা বন্ধ হয়ে যায়, এমনকি দিনের বেলাতেও কেউ স্বাভাবিক কাজকর্ম করতে সাহস পায় না। হাট বাজার বলতে গেলে প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। গরু ছাগল কেউ ঘরের বাইরে নিয়ে আসে না। বেলা 4টার পরে আমরা গ্রামের প্রান্তে জঙ্গলের ভিতর গিয়ে আদা খাওয়া গরুটাকে দেখলাম। গরুর উপরে তখন 2 গাছে 2জন শিকারী বসেছিলেন, একজন বন অফিসের এবং একজন গ্রামবাসী। গোয়াল থেকে জঙ্গলের সেখানটা অন্তত 500 হাত দূরে। বাবা ও চাচা দুজনই বাঘের পাড়া দেখলেন এবং আন্দাজ করলেন যে বাঘ মরি রেখে দক্ষিণ পূর্ব দিকে হুদুবনের দিকে ঢুকে গেছে। রাতের মধ্যে অবশ্যই আসবে, কিন্তু দ্রুত জন্তুটি যদি চক্কর দিয়ে থাকে তবে হয়তো কাছেই কোথাও শুয়ে মাচার উপরে বসে থাকা 2 শিকারীকেই লক্ষ্য করেছে। শিকারীগণ বাবাকে জানালেন যে তারা একবার সারা রাতের জন্য তৈরি হয়েই বসেছেন। বাবা গ্রামের সকল লোককে যার যার বাড়িতে চলে যেতে বললেন। তারা একটু খোলা এবং
মোটামুটি নিরাপদ স্থানে না যাওয়া পর্যন্ত আমরা জঙ্গলের কিনারায় অপেক্ষা করলাম। তারপর মরি থেকে পশ্চিমমুখী অগ্রসর হলাম। 1-2 হাত যেতেই বাঘের পাড়াটি পাওয়া গেল, একদম তাজা পাড়া। হুদু জঙ্গলের ভিতর দিয়ে দক্ষিণ পূর্বমুখী গেছে। পাড়া অগ্রসর হলাম আমরা, বাবা আগে, তার পিছনে চাচা, তারপরে আমি। বন্দুক শুধু বাবারই হাতে। হুদু সুন্দরবনের একরকম লতানো গাছ, গুচ্ছ গুচ্ছ হয়, সাধারণত হাঁটু সমান উঁচু হয়ে থাকে, যা কোমর পর্যন্তও লম্বা হয়। সরু হুদুলতার ডালপালা একদম হয় না, গোড়া থেকেই লম্বা লম্বা পাতা মেলে। এই হুদুবন একটানা বেশ কিছু দূর পর্যন্ত বিস্তৃত হয়, আর এত ঘন হয় যে তার ভিতর বাঘ অনায়াসেই লুকিয়ে থাকতে পারে। ভিতরে 4-5 হাতের বেশি কিছুই দেখা যায় না। বিপজ্জনক জঙ্গল ভেঙে দক্ষিণ পূর্বমুখী আন্দাজ 50 হাত গিয়ে বাবা হঠাৎ থেমে গেলেন। সেখানে একবারে বাঘের তাজা পাড়াটি দেখতে পেলেন, যা মাত্র কয়েক মিনিট আগেই বাঘ হেঁটে গেছে। বাবা ও চাচা দুজনেই থেমে খুব ভালোভাবে জায়গাটি পরীক্ষা করলেন। তারপর ইশারায় স্থির করলেন যে অনুসরণ করবেন। আধা খাড়া আধা বসা অবস্থায় আমরা এগোতে লাগলাম, নিশ্চিত যে বাঘ তখন আমাদের থেকে বেশি দূরে নেই। হয়তো আমরা যেরকম বাঘের দিকে এগুচ্ছিলাম, বাঘও তেমনি আমাদের ঘ্রাণ শুকে বা হুদু গাছের নড়াচড়া দেখে আমাদের দিকে তাক করছিল। মৃত্যু ভয় বহন করে আমরা এক পা করে সামনে এগোতে লাগলাম। বাবা একটু যান, আবার থামেন, কখনো এক পা পিছনে আসেন, আবার এক পা এগিয়ে যান, আবার বিবেচনা করে খাড়া হুদুলতার ফাঁক দিয়ে এক পা সামনে বাড়েন। হঠাৎ ঝোপ ভেঙে তিনি বাম দিকে একবারে 3-4 হাত পিছনে সরে এলেন। চাচা আর আমি তৎক্ষণাৎ তার পিছনে ছুটে গেলাম। বাঘের গর্জন ও লাফ আর বাবার বন্দুকের আওয়াজ একই সঙ্গে হলো। বিজলির মতো বাঘটা ডান দিক থেকে এসে আমাদের মাত্র 5 হাত সামনেই পড়ল, এবং বাবার দ্বিতীয় ট্রিগারটি টানার আগেই পূর্ব মুখে অদৃশ্য হয়ে গেল। মাত্র এক ঝলকেই আমি বাঘের কোমর থেকে লেজ পর্যন্ত দেখলাম। তারপর হুদুবন ভাঙা ছাড়া আর কিছুই দেখতে পারলাম না। একটা লতা সামনে থাকলেও বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, আর হুদুবনের ভিতর দিয়ে ছুটে যাওয়া অদৃশ্য বাঘকে গুলি করাটা একবারই অর্থহীন কাজ হতো। বাবা আর গুলি করলেন না। যতদূর দেখতে পেলেন বাঘের গতি লক্ষ্য করলেন। তারপর চাচার হাতে বন্দুকটি দিয়ে তিনি হাত কোমরে রেখে চিন্তা করতে লাগলেন। মানুষকে বাঘ ঠিকই আমাদের লক্ষ্য করেছিল এবং কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গেই লাফ দিয়েছিল। বাবা যদি পিছনে হটে গুলি না করতেন, তবে দ্বিতীয় লাফে অবশ্যই বাঘটি বাবাকে আক্রমণ করত। অভিজ্ঞ শিকারী গুলি করেছিলেন বলেই বেঁচে গেলেন, কারণ বাঘ কখনো গুলি খাওয়ার পরে আর শিকারীকে আক্রমণ করে না। সামনে এগুতেই আমরা বাঘের রক্ত দেখতে পেলাম হুদু গাছের গোড়ায় ও মাটিতে, অর্থাৎ গুলি লেগেছে ঠিকই, কিন্তু বাঘ ঘায়েল হয়নি। বেলা তখন আর খুব বাকি ছিল না। বাঘ যতদূর গেছে হুদুবন ঠেলে সে পর্যন্ত পৌঁছাতে আমাদের অন্ধকার হয়ে যাবে। তখন অসহায় অবস্থায় গুলি খাওয়া বাঘের সামনে আমাদেরকে পড়তে হবে। বাবা ও চাচা দুজনেই ভেবেচিন্তে সেদিনের মতো বাড়ি ফেরা স্থির করলেন। গোলখালির সকলকে রাত্রে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়ে দিলেন বাবা। কপোতাক্ষীর পার হয়ে আমরা বাড়ি ফিরে এলাম। ভাত খেয়েই বাবা আবার বন্দুক ভরতে বসলেন। তখন মা বাধা দিলেন। দারুণ জেদি শিকারী হলেও বাবা রাত্রির মতো বন্দুকটা রেখে দিলেন, কিন্তু মার বাধাকে পরোয়া না করেই খুব ভোরে তিনি বন্দুকটি নিয়ে আবার বসলেন। গাদা বন্দুকের 2 নলে বারুদ ছড়রা ভরলেন। চাচা নিজামদি গাজীও নিজের বন্দুক ভরলেন। সকাল 7টার মধ্যেই আমরা আবার সেই গোলখালির দিকে রওনা হলাম। এবারও আমরা 3 জন, তবে গতকাল বন্দুক ছিল একমাত্র বাবার হাতে, আর আজ বাবা চাচা দুজনেই হাতে 2টি বন্দুক। আমি চললাম একটি লাঠি হাতে। গোলখালি গিয়ে বাবা প্রথমেই গ্রামবাসী সকলকে অত্যন্ত সতর্ক অবস্থায় থাকতে বললেন, কেননা গুলি খাওয়া মারাত্মক হিংস্র বাঘ
নিশ্চিত গ্রামের সীমানার মধ্যেই রয়েছে। বেলা তখন 9:30 বা 10টার বেশি হয়নি। গতকাল বাবা গুলি করে বাঘ মারতে না পেরে ফিরে যাওয়ার পর থেকে সকাল পর্যন্ত কোনো একটা প্রাণীও বাড়ি থেকে 40 হাত দূরে যায়নি। গোয়াল থেকে কেউ গরু বের করেননি। বাবার কথা মতো গোলখালির জনাদশেক সাহসী যুবক একটি বন্দুক সহ গ্রামের বাড়ি বাড়ি সবাইকে সতর্ক করে দিতে রওনা হয়ে গেল। আর বাবা, চাচা, আমি এগিয়ে গেলাম গ্রামের বাইরে, গতকালকের ঘটনাস্থলে। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক স্থান তখন সেটিকেই মনে হচ্ছিল। ঠিক যেখানে বাঘকে গতকাল গুলি করেছিলেন, ঠিক সেখানে আমরা আজও গেলাম এবং বাঘের পাড়া ও কাত হওয়া হুদুর চারা দেখে অত্যন্ত সাবধানে এবং অতি সতর্কতার সঙ্গে বাবা পূর্বমুখে অগ্রসর হতে লাগলেন। গতকালকের মতো সবার প্রথমে বাবার হাত পাশের পিছনে চাচা, আর চাচার হাত আটেক পিছনেই আমি লাঠি হাতে, যা বাঘের আক্রমণের মুখে হয়তো অতি সামান্যই কাজে আসবে। ঘন হুদু বনের ভিতরে সামনে বা পাশে কোনো দিকেই 4-5 হাতের বেশি দৃষ্টিতে আসছিল না। আমরা চোখের উপরে যতটা না, তার থেকে বেশি ঘ্রাণ শক্তির উপরে দৃষ্টি দিতে থাকলাম। প্রায় নিঃশব্দে এগোতে লাগলাম। একটা কাঁচা পাতা নড়ার শব্দও তখন সঠিকভাবে শুনতে পাচ্ছিলাম। বাবার কালকের গুলি খুব কার্যকরভাবে না হলেও বাঘের গায়ে লেগেছিল এবং অবশ্যই বাঘটি আহত অবস্থায় রয়েছে। তিনি বুকে গুলি করেছিলেন। সেগুলি নিশ্চয়ই কাঁধ বা বাঘের ঘাড়ের চামড়া ভেদ করে অবশ্যই গিয়ে থাকবে। অনুসরণ করতে করতে স্থানে স্থানে আমরা মাটিতে আর হুদু পাতায় জমাট রক্ত দেখতে পেলাম, কিন্তু কোনোখানে খুব বেশি পরিমাণে নয়, ফোঁটা ফোঁটা। নিশ্চিত হয়ে কিছু ধারণা করার মতো কোনো চিহ্ন নেই। খুব জখম হলেও দ্রুত বেগে ধাবমান বাঘের দেহ থেকে যথেষ্ট রক্তক্ষরণ না হতে পারে। আবার গুলি কেবলমাত্র চামড়া ভেদ করে গিয়ে থাকলেও এরকম হতে পারে। তবে সম্ভবত বাঘ যেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল আজ সেখানেই শুয়ে থাকবে। 2 ঘন্টা আমরা সামান্যই এগোতে পেরেছিলাম। সামনের ডান দিকে খুব ভালো করে লক্ষ্য করে বারবার রুদ্রপ্রায় নিঃশ্বাস টেনে তারপর একটি পা সামনে এগোতে হচ্ছিল। হাত বিশেক দক্ষিণে একটা মাঝারি আকারের কেওড়া গাছ পড়ল। তার ঠিক নিচে হুদুবন কিছুটা পাতলা ছিল। বাঘ সেদিকেই গেছে। যদিও গ্রাম থেকে দূরত্ব হেতু ঘায়েল বাঘের পক্ষে যে কোনো আড়াল আবডালে শুয়ে থাকা সম্ভব ছিল, তবুও সেই হালকা হুদুবনে গাছের পিছনেই বাঘ থাকবে এটা সম্ভবত বাবা, চাচা কেউ ধারণাই করতে পারেনি। কেওড়া গাছটা বরাবর আরও হাত আটে গিয়েই বাবা হঠাৎ থপ করে থামলেন। পাতার একটু নড়াচড়া হলো এবং তারপর একবারে আচমকা ভয়ঙ্কর বাঘ গর্জন করতে করতে এসে বাবাকে আক্রমণ করলো। বন্দুক তাক করার আগেই হা করে বাবা মাটিতে পড়ল। তিনি বন্দুক হাতে কাত হয়ে একপাশে পড়ে গেলেন। বাঘটার মাথায় একটা থাবা মেরেই আরেকটা লাফ দিয়ে চাচাকে ধরল। চাচা বন্দুক থাকা সত্ত্বেও নিশানা করতে পারলেন না। বাবা সামনে থাকায় ট্রিগার টানতে পারলেন না। বাঘ আরেকটা হুঙ্কার দিয়ে চাচার হাতে কামড় দিল এবং পর মুহূর্তেই হুদুবনে ঢুকে গেল। মাত্র হাত 10 দূরে থেকে আমি বাঘ দেখতে পাইনি। হুদু গাছ ঠেলে এগিয়ে যেতেই দেখলাম বাবার বিকট চেহারা। মাথার ডান দিকে তালু থেকে কপাল, কান ও চোয়ালের মাংসপেশি আলগা হয়ে কাঁধের উপর ঝুলে গেছে। মাড়ির দাঁত বের হয়ে আসছে, রক্তে ভেসে যাচ্ছে সমস্ত শরীর। সেই অবস্থায় বন্দুক আমার দিকে এগিয়ে অবিশ্বাস্য সাহসের অধিকারী বাবা চিৎকার করে হুকুম দিলেন, ধর বন্দুক, গুলি কর। এক হাতে আদেশ মতো বন্দুক এবং আরেক হাতে বাবাকে বুকে ধরে আমি তাকিয়ে অন্তত 150 হাত দূর থেকে কেবল হুদুবনেই নড়তে দেখলাম। চাচার দিকে চেয়ে দেখি তিনিও ভয়ঙ্কর চেহারা নিয়ে এক হাতেই বন্দুক নিশানা করে বাঘের বরাবর চেয়ে আছেন। আরেকটা হাত কোনো এই উপর থেকে নিচে পর্যন্ত ঝুলে আছে
রক্তের ধারা ছুটছে। বাবা ও চাচা দুজনকেই অতি কষ্ট করে হুদুবন ও জঙ্গল পার করে গোলখালি গ্রামে নিয়ে আসলাম। গ্রামবাসীরা যে যতদূর পারলো সাহায্য করলো, সাধ্যেরও চেয়ে অনেকটাই বেশি করলো। 1 মিনিটেরও কম সময়ের মধ্যেই সুন্দরবনের বিখ্যাত শিকারী 2 ভাই শিকার জীবনে জ্যোতি নেমে এলো একজনের চিরতরে। দীর্ঘ 3 মাস চিকিৎসাধীন থাকার পরে আমার বাবা মেহের গাজী সেরে উঠলেন এবং তারপরেও আরও 5টা বাঘ মেরে শেষ পর্যন্ত সুপতির মানুষকেও বাঘের কামড়ে মারা গেলেন। আর চাচা নিজামদি গাজী এর পরে যদিও আরও 18 বছর জীবিত ছিলেন, তবুও এক হাতে আর বাঘ মারতে পারেননি। চাচাকে সেদিনই শ্যামনগর থানার সরকারি ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সুধীর ও ডাক্তার অপারেশন করে কনুইয়ের উপর থেকে তার হাত কেটে বাদ দিয়ে দেন। বাবাকে বাড়িতেই চিকিৎসা করেন আমাদের মুন্সিগঞ্জের এক ভদ্রলোক। তিনি বাঘের কামড়ের বনজ চিকিৎসা জানতেন। পুরো 3 মাসে ভালো হন বাবা, কিন্তু ঘা শুকিয়ে চামড়া কুচকানোর ফলে বাবার সুন্দর চেহারা বিকৃত হয়ে যায়। তিনি পুরো মুখ হাঁ করে ভাতের নলা মুখে দিতে পারতেন না। অতি কষ্টে নরম ও তরল খাবার খেতেন। সামনের 2 পায়ের থাবা অবিশ্বাস্য শক্তি ধরে বাঘ চকিতের মধ্যে বাবার মাথায় একটা থাবা মারতেই খুলির অংশ, কান, চোয়ালের মাংসপেশি সব আলগা হয়ে যায়। 12 দিন পরে বাবার জীবনের আশঙ্কা দূর হয়। আমাদের শিকারী পরিবার, তাই গোলখালির বাঘ মারার জন্য আমাদের দায়িত্ব চলে যায়নি। তাছাড়া সুন্দরবনের মহাবীর মেহের গাজীকে তার ভাইসহ জখম করেছে গোলখালির বাঘ। এখন তার চূড়ান্ত মোকাবিলা না করে আমরা থাকতে পারি না, কেননা পরিবারের সকলেই আমরা বন্দুক ধরতে জানি। 12 দিনের দিন আমার ছোট দাদা অর্থাৎ আমার বাবার চাচা ইসমাইল গাজী এবং আমার 2 চাচা আতাবদি গাজী ও মাদার গাজীও গোলখালির দিকে রওনা হলেন। আমিও সঙ্গে চললাম। কপোতাক্ষী পার হয়ে সেই গ্রামে গিয়ে দাদা কিছুক্ষণ গ্রামবাসীগণের সঙ্গে কথা বলে বাঘের সন্ধান নিলেন। মানুষ খেকো বাঘ সেই 12 দিনে আরও একজন মানুষ এবং 2টা গরুকে খেয়েছে। গ্রামের কেউ মৃতদেহ বা গরু উদ্ধার করে আনতে পারেনি, যদিও বন্দুক সহ দল বেঁধে গিয়ে তারা অনেকটাই চেষ্টা করেছিল। এর মধ্যে একজন একদিন দুপুরবেলা বাজার থেকে ফেরার পথে হুদুবনের ভিতরে বাঘের গঙ্গানি শুনতে পেয়েছিল। সে প্রাণ ভয়ে কোনো রকম ছুট দিয়ে বাড়িতে ফিরে আসে। যতদূর ধারণা গেল বাঘ তখনও গোলখালি গ্রামেই ছিল, জখম শুকায়নি, যদিও গঙ্গানির আওয়াজ শোনার কথা ঠিক হয়ে থাকে। বাবা ও চাচাকে কামড়ানোর পরে গ্রামবাসীরা তো বটেই, শিকারীদের মধ্যেও একরকমের চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে হুদুবনে বাঘের অবস্থান জানা সত্ত্বেও কেউ আর সেই বাঘ মারার জন্য কাছে যেতে সাহস পায়নি। মৃত্যুরূপ মানুষকেকুর উপস্থিতি থাকা সত্ত্বেও এর মধ্যে গ্রামবাসীদের মধ্যে কিছু কিছু মানুষ দৈনন্দিন কাজ শুরু করেছিল। হাট বাজার, কৃষিকাজ ও চলাফেরা না করে কোনো মানুষই বেঁচে থাকতে পারে না। কিন্তু আসরের ওয়াক্ত হয়ে গেলেই তখন সকলেই যার যার ঘরের দরজা বন্ধ করে দিত এবং প্রাণ ভয় বহন করে তারা রাত্রে ঘুমানোর চেষ্টা করত। যাই হোক, গ্রামবাসী সবাইকে সতর্ক থাকতে বলে বিকাল 3টার সময় দাদা আমাদের নিয়ে হুদুবনে চললেন। সবার আগে দাদা ইসমাইল গাজী, তার হাত চারেক পিছনে প্রায় পাশাপাশি আমার 2 চাচা অতাবদি গাজী ও মাদার গাজী। তাদের 3 জনের হাতেই 3টি বন্দুক এবং তাদের ঠিক পিছনে আমি বরাবরের মতোই খালি হাতে ছিলাম। যেখানে বাঘ বাবা ও চাচাকে আক্রমণ করেছিল, দাদা সাবধানতার সঙ্গেই অগ্রসর হয়ে আগে সেই কেওড়া গাছটার তলে গেলেন। 2 চাচা 2 দিকে বন্দুক ধরে দাঁড়ালেন। দাদা গাছের গোড়ার চারদিক ভালো করে পরীক্ষা করতে লাগলেন। তার সঙ্গে আমিও বাঘের অসংখ্য পাড়া দেখতে লাগলাম। মানুষকে কই হোক আর সাধারণই হোক, বাঘ মাত্রই অতি চঞ্চল জন্তু। এক জায়গায় বেশিক্ষণ তারা শুয়ে থাকে না বা ঘুমিয়ে থাকে না, কেবলই হাঁটাহাঁটি করে। কেওড়া গাছের চারদিকে
হাত 10-12 জায়গার মধ্যে সম্ভবত গত 2 দিনে বাঘ বারবার শুয়েছে ও হেঁটেছে। চিহ্ন দেখেই তা আমরা সহজেই বুঝতে পারলাম। এখনও বাঘ নিশ্চয়ই গাছটার পোয়া মাইলের মধ্যেই রয়েছে। এক পা করে আমরা এগোতে লাগলাম। তারপর 4 জন আগ বাড়তে যতটুকু শব্দ হচ্ছিল, 4টা পিঁপড়া হেঁটে গেলেও সম্ভবত তার চেয়ে বেশি আওয়াজ হতো না। ঝানু শিকারী দাদা একটি একটি করে হুদু কাত করে উদ্ধত বন্দুকটা হাতে পট করে এগুচ্ছিলেন তার পরিণতির দিকে। আর পিছনে আমরা 3 জন। দক্ষিণ মুখে 50 হাতের বেশি যায়নি। হঠাৎ দাদার ডান পাশে কয়েকটা হুদু গাছ খাড়া হয়ে উঠল। দাদা বন্দুক হাতে ঘুরানোর আগেই ভয়ঙ্কর গর্জন করে বাঘ তার ঘাড়ে লাফিয়ে পড়ল। মাত্র 4 হাত পিছনে, তাছাড়া 2 জন দাঁড়িয়ে থেকেও কিছুই করতে পারলেন না। দাদাকে মেরে বাঘটি বিজলির মতো অদৃশ্য হয়ে গেল। এত কাছ থেকেও আমি গর্জন শুনলাম, কিন্তু বাঘ দেখতে পেলাম না। সামনে ছুটো গিয়েই দেখি হুদু ঝোপের উপরে দাদার লাশ পড়ে আছে। মাথার একদিকে কামড়ের চাপে চ্যাপ্টা হয়ে বসে গেছে, রক্ত ঝরছে। ঘাড় মাথা জোড়া একটি মাত্র কামড়ে অন্তত 20টি বাঘ শিকারের অভিজ্ঞতা অর্জনকারী খ্যাতনামা শিকারীর জীবন অবসান হয়ে গেল। দাদার লাশ বহন করে গোলখালির লোকদের আরও বিভীষিকাময় পরিস্থিতিতে ফেলে আমরা গ্রামে ফিরে এলাম। বেবাক বাড়িতে হাহাকার পড়ে গেল। দুর্বল এবং তখনও শয্যাশাত বাবা আহত যোদ্ধার মতো মোচড় দিয়ে উঠে দাঁড়ালেন। পর মুহূর্তে ইসমাইল গাজী চূর্ণ বিচূর্ণ মাথা বুকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলেন। চারপাশের কয়েক মাইল এলাকার মধ্যে এমন কথাও ছড়িয়ে পড়ল যে সিংহের গোলখালির মানুষকেও বাঘ মারার ক্ষমতা কোনো মানুষেরই নেই। অনেকে, বিশেষ করে মেয়ে লোকেরা, বিশ্বাস করেই বলতে লাগলো যে এটা বাঘ নয়, বাঘের রূপ ধরে এক নরখাদক প্রেতাত্মা এসেছে। বন্দুকের গুলি যার গায়েও লাগে না, কিন্তু দীর্ঘদিনের ভয়ার্ত লোকে যাই বলুক না কেন, আমরা তো জানতাম যে এটা বাঘ। হুদুবনের গভীর আচ্ছন্নতা ও আত্মগোপনে অবাধ সুযোগ পেয়ে এতদিন ধরে ক্রমাগত সে মানুষ হত্যা করে যাচ্ছে। কোনো না কোনো শিকারীর গুলিতে একদিন সে মারা পড়বেই। কিন্তু এখন এই মুহূর্তে আর কে আছে যে তাকে মারতে যাবে? দাদার মৃত্যুর পর 16 দিন পার হয়ে গেল। এরই মধ্যে আরেকটি মানুষ গোলখালির সেই বাঘটির হাতে মারা পড়ল। বনে আমরা সেই খবর পাই। গরু কয়টি গেল তা জানার মতো মানসিক অবস্থা আমাদের ছিল না। ততদিনে বাবা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। অন্যের কাঁধে ভর দিয়ে একটু একটু হাঁটতে পারেন, কিন্তু হেঁটে আর কোনোখানে নয়, কেবল তার চাচা ইসমাইল গাজীর কবরের পাশে গিয়েই বসে থাকেন। হঠাৎ একদিন দুপুরবেলা বাবা আমাকে ডাকলেন। কাছে যেতেই মাকে ইশারা করলেন বন্দুকটি বের করতে। মা দোনালা গাদা বন্দুকটি বের করে দিতেই বাবা সেটি আমার হাতে তুলে দিলেন। বললেন, ধর। 2 হাতে বন্দুকটি নিয়ে সামনে দাঁড়ালে তিনি বললেন, যাও, তুমি ছাড়া আর কেউ এই বাঘ হত্যা করতে পারবে না। সুন্দরবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঘ শিকারী আমার বাবা মেহের গাজী তার জীবনের হাতিয়ার ও অন্তরের দোয়া আমাকে দিয়ে দিলেন। হাতে আন্দাজ করে বারুদ দিয়ে বললেন, ভরো। আমি বারুদ ভরলাম। পাট নিজ হাতে দলা করে দিয়ে বললেন, ভরো। পাট ভরলাম। তারপর গনে গনে সররা দিলেন। আমি সররাও ভরলাম। সবশেষে আমার পাটের দলা ভরলাম, ক্যাপ পকেটে নিলাম। ছোট ভাইকে সঙ্গে নিয়ে যখন বাড়ি থেকে গোলখালির উদ্দেশ্যে রওনা হলাম, তখন বেলা আন্দাজ 2টার কাছাকাছি। একবার পিছনে তাকিয়ে দেখলাম ঘরের বারান্দায় মার কাঁধে ভর দিয়ে বাবা আমাদের দিকে চেয়ে রয়েছেন। আমার বয়স তখন 18-19 বছর। বাবা ও চাচার সঙ্গে ইতিমধ্যেই আমি 4টি বাঘ মেরেছি, কিন্তু তাদের কোনোটি মানুষ খেকো ছিল না, ছিল সাধারণ বাঘ। সিংহের গোলখালির মানুষ খেকো শিকার করতে বাবা ও দাদার সঙ্গে যে 2বার গিয়েছিলাম, প্রতিবারই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। আর এবার
জেদি বাপের হুকুমে বলতে গেলে অনভিজ্ঞ আমিই যাচ্ছি গোলখালির বিভীষিকার মোকাবেলা করতে। কিন্তু তবুও আমার মনে একটুও ভয় ছিল না। যত ভয়ঙ্করই হোক না কেন, বাঘকে ভয় করলে আমাদের চলে না। বেলা 4টায় আমরা গোলখালিতে পৌঁছালাম। গিয়েই শুনলাম গত রাতে বাঘ এক গৃহস্থের গোয়াল থেকে একটি বাছুর নিয়ে গিয়েছে। গোয়ালের দরজা খোলা ছিল। বাঘ নিঃশব্দে ঢুকে বাছুরটিকে মুখে তুলে নিয়ে 2 আনা মাইল দূরে গিয়ে হুদো বনে খেয়েছে। রাতের বাড়ির লোকেরা বাঘের গর্জন শোনেনি, কোনো আওয়াজও শুনতে পায়নি। সকালে গোয়ালে গিয়ে বাঘের পাড়া আর রক্ত দেখেই তারা ঘটনাটি বুঝতে পেরেছে। সেদিন গোলখালিতে বন বিভাগের এক কর্মকর্তা এবং আরও 2 জন শিকারী ছিলেন। গোলখালির গ্রামে আরও একজন বন্দুকধারী সমেত গিয়ে হুদু ঝোপের ভিতর আতখাওয়া বাছুরটিকে খুঁজে পায়। তারপর আর অগ্রসর না হয়ে রাত্রে বাছুরের উপরে বসবেন স্থির করে তারা গ্রামে ফিরে আসেন। আমি যেতেই এবার মোট শিকারীর সংখ্যা হলো 5, যদিও তখন পর্যন্ত সত্যিকারের শিকারী আমি হয়ে উঠতে পারিনি। আমরা স্থির করলাম যে বাঘের সম্ভাব্য আসার পথে এবং আদা খাওয়া বাছুরের উপরে বিভিন্ন সুবিধাজনক স্থানে আমরা বসব। বেলা 5টার সময়ে প্রায় 20-25 জন সাহসী গ্রামবাসী সহ আমরা হুদু বনে প্রবেশ করলাম। বাঘ যেখানে বাছুরটিকে নিয়ে গিয়ে খেয়েছে সেখানে হুদু ঝোপ অপেক্ষাকৃত পাতলা। বাছুরের প্রায় 4 আনাই বাঘ সাবার করে ফেলেছিল। কাজী বাঘ রাত্রে যে ফিরে আসবে তা একবারেই নিশ্চিত হতে পারলাম না। কোনো রকম বাধা না পেলে বাঘ তার শিকারের কিছুই ফেলে না। হুদু বন একটানা নিচু হলেও কোথাও 1টি 2টি, কোথাও একসঙ্গে কয়েকটি এরকম গাছ ছিল। অন্যান্য শিকারীরা কেউ একা, কেউ একজন সঙ্গী নিয়ে যে যার সুবিধা মতো গাছের উপরে বসলেন। তাদের মধ্যে একজন ছিল বন বিভাগের কপোতাক্ষী অফিসের ডেপুটি রেঞ্জার। কপোতাক্ষীও গোলখালি থেকে নিকটবর্তী বন অফিস। আমি বসলাম বাছুরটা থেকে প্রায় 15 হাত দূরে একটা কেওড়া গাছে। ছোট ভাই আমার নির্দেশ মতো আমার 4 হাত উপরে বসে গাছের ডালের সঙ্গে তার কোমর বেঁধে নিল, আর মাটি থেকে 9 হাত আন্দাজ উপরে আমি বসলাম। সেখান থেকে কয়েকটি ডাল একসঙ্গে বের হয়েছিল, যার ফলে আমি বেশ আড়াল করে বসতে পারলাম। আমরা শিকারীরা সবাই গাছে উঠে বসলে ডেপুটি রেঞ্জার সাহেবের নির্দেশে গ্রামবাসী লোকজন সবাই হইচই করতে করতে যে যার বাড়িতে ফিরে গেল। 4 জন শিকারী নিজ নিজ পছন্দ অনুযায়ী গাছে বসেছিলেন, বাঘ আসার সম্ভাব্য দিক অনুমান করে এবং গুলি করার সুবিধা বিবেচনা করে। একজন থেকে আরেকজন প্রায় 50 থেকে 100 হাত দূরে ছিলেন। আমি যে বাছুরটার মাত্র 15 হাত দূরে কেওড়া গাছটিতে বসেছিলাম তা ছিল একবারেই ঘটনাক্রমে আমার কোনো বিশেষ পছন্দ অনুযায়ী নয়, আর কোনো শিকারী সেই গাছে উঠে বসেনি। আদা খাওয়া বাছুরটা তখন আমার গাছ থেকে দক্ষিণে, আমার পিছনে অর্থাৎ উত্তর দিকে। গোলখালির শেষ বসত বাড়ি বাছুরজার সেই গৃহস্থের বাড়ি। আমার গাছ থেকে তার ঘরের চাল স্পষ্ট দেখা যাচ্ছিল। বাছুরটা থেকে হাত 30 দক্ষিণে একটি ছোট্ট খাল ছিল। আর আগেই বলেছি সমস্ত জায়গাটা ছিল একটানা হুদু বন, হাঁটু সমান, কোথাও কোমর সমান, স্থানে স্থানে কেবল বিচ্ছিন্ন বড় মাঝারি গাছ। শিকারীরা কে কোন গাছে বসেছিলেন তা প্রত্যেকেরই জানা ছিল। বাঘ সম্পূর্ণ সম্ভাবনায় দক্ষিণ দিক থেকে আসবে সে আন্দাজে সবাই গাছ বাছাই করেছিলেন। আর সেই রাত্রে যদি আসে তাহলে 5 জনের যে কোনো একজনের হাতে বাঘটি মারা পড়বে, অন্তত আরেকটি গুলি খাবে। অল্পক্ষণের মধ্যেই সমস্ত সিংহের গোলখালি গ্রাম এবং হুদু বনে অন্ধকার নেমে এলো। পিছনে তাকিয়ে দেখলাম গ্রামে একটি ঘরেরও বাতি জ্বলছে না। অন্ধকার ও নীরবতার মধ্যে প্রায় 1 ঘন্টা সময় কাটল। তখন পুরো আসমানে ভরা চাঁদ উঠল, আর আলোর সঙ্গে সঙ্গে বনের মধ্য দিয়ে একটা শিহরণ খেলে গেল। প্রায় সঙ্গে সঙ্গে
সমস্ত হুদুবন লণ্ডভণ্ড করে বাতাস ছুটল। এর ফলে একটা অসুবিধাও দেখা দিল যে বাঘ কাছাকাছি এলেও আমরা আওয়াজ শুনতে পাবো না। এক চাঁদের আলোর উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে। কিন্তু আলো তখনও তির্যক ছিল না বলে বাছুরটার যথেষ্ট কাছে থাকা সত্ত্বেও আমি তা দেখতে পাচ্ছিলাম না। প্রায় 40 মিনিট পরে ধীরে ধীরে বাতাস থেমে গেল। তখন আবার পাতা নড়ার শব্দও আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আন্দাজ রাত 9টার সময় অনেক দূরেই একটা হরিণের সতর্ক ডাক শুনতে পেলাম, কিন্তু তারপরেই আবার নীরবতা। 10টার দিকে বন ফাটিয়ে চাঁদ এলো প্রায় মাথার উপরে। সে আলো এতটাই প্রখর ছিল যে 15 হাত দূরে অর্ধভুক্ত বাছুরটার ছাটনার হাড় পর্যন্ত আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। উজ্জ্বল আলোতে পরের 2 ঘন্টা নিস্তব্ধতার মধ্যেই কাটিয়ে ক্লান্ত হয়ে আমি যখন আশা ছেড়ে দিয়েছিলাম যে আর বাঘ আসবে না, ঠিক তখন রাত প্রায় 12টার সময় দক্ষিণের খালে 2বার ঝপঝপ আওয়াজ শুনতে পেলাম। দীর্ঘ প্রতীক্ষারত আমার কাছে সেই শব্দটি যে কতটা আকাঙ্ক্ষিত ছিল তা গভীর বনে মানুষকে খুব বাঘ শিকার করেনি এমন কাউকে বোঝানো সম্ভব না। 1 মিনিট পরে ঝকঝকা আলোতে আমি বাঘের পুরো শরীরটি দেখতে পেলাম। মোরা বাছুরটা থেকে হাত 10 মধ্যে এগিয়ে এসে বাঘটি থামল, আবার উঠে ডান দিকে বাম দিকে মুখ ঘুরিয়ে বাছুরটার একবারে কাছে এসে দাঁড়ালো। চপাত করে একটি অতি ছোট শব্দ হতেই বাঘটি সেদিকে ফিরে চাইল। তখন আর একটু দেরি না করে আমি বাঘটির বুক বরাবর ট্রিগার চাপলাম। বিকট একটি গর্জন করে বাঘটির পিছনে ছিটকে পড়ল। চোখের পলকেই হুদু ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। পরের আধা মিনিট পর্যন্ত আমি কেবল বাঘের গুঙ্গানি ও পায়ের দাবড়াদাবড়ি শুনতে পেলাম। এবং তখন কোনো শিকারী যে কাজটা হয়তো করতো না, আমি ঠিক সেই কাজটি করে বসলাম। শব্দ লক্ষ্য করে আমি দ্বিতীয় গুলিটি করলাম। পরের 6 ঘন্টা আমরা সবাই গাছেই বসে রইলাম। চাঁদ ডুবে গেল, পূর্বের আকাশ সাদা হয়ে উঠল এবং দূরে একসঙ্গে কয়েকটি পাখি ডেকে উঠল। আমি আর আমার ভাই শিকারীদের মধ্যে কেউই তখন পর্যন্ত নিশ্চিত নই যে বাঘটি মরেছে কিনা, আবার হুদবনে অদৃশ্য হয়ে গেছে কিনা। সূর্য উঠল, তখন আমরা 4 জন শিকারী সতর্কতার সঙ্গে গাছ থেকে নামলাম এবং এগিয়ে যেতে লাগলাম। সঙ্গীদের পিছনে থাকতে বলে আমরা 5 জন শিকারী একসঙ্গে বাঘটির সন্ধান করতে করতে অগ্রসর হলাম। যদিও আমার হাতে গাদা বন্দুক, তখন আর গুলিও ছিল না। মাছের ভনভন আওয়াজ কানে আসতেই বুঝলাম যে রাতের গুলি ঠিক মতোই লেগেছে। এবং একটু পরেই বাঘটি টেনে খোলা জায়গায় আনার পরেই দেখলাম যে আমার দ্বিতীয় গুলিটিও বাঘটির পাঁজরে লেগেছে। সেখানেই মাফ হলো। প্রায় 10 ফুট লম্বা বুড়া বাঘ, যে চটাৎ শব্দের মধ্যে আমি বাঘের বুকে গুলি করার সুযোগ পেয়েছিলাম, সেটা ছিল জোংড়ার মুখ খোলার আওয়াজ। রাত্রির নীরবতায় শামুকের অত ছোট শব্দও আমি পরিষ্কার শুনতে পেয়েছিলাম। 8 ঘন্টার মধ্যেই সিংহের গোলখালি গ্রাম শূন্য করে মেয়ে, পুরুষ, ছেলে, বুড়ো, ব্যাবাক লোক হুদুবনে এসে জুটল। চিৎকার, গালিগালাজ, ক্রোধ প্রকাশ ও উল্লাস ধ্বনি করতে করতে তারা বাঘের 4 পা বেঁধে বয়ে নিয়ে এলো সেই গৃহস্থের বাড়িতে। দীর্ঘদিনের ত্রাস সৃষ্টিকারী ভয়ঙ্কর হিংস্র শত্রুর নিধনে আনন্দ ও পুত্রহারা পিতারা হাহাকারে সিংহের গোলখালি গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। শিকারী ভাইদের থেকে বিদায় নিয়ে গোলখালি গ্রামবাসীদের আন্তরিক সহায়তায় কপোতাক্ষীয় নদী পার করে বাঘ 2.5 মাইল দূরবর্তী সোরা গ্রামে আমাদের বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে আমরা সবাই মিলে আমাদের উঠানে গোলখালির বাঘের চামড়া সেলাই করলাম। আগেই বলেছিলাম যে বাঘটা বুড়ো ছিল,
বেশ কয়েকটা দাঁত ছিল না। বাবার গুলি বাঘের কাঁধের নিচের চামড়া ও অনেকখানি গোস্ত ভেদ করে গিয়েছিল এবং পচন ধরেছিল। সেখানেই মাসি ভনভন করছিল, এই আমার জীবনের প্রথম মানুষ খেকো বাঘ শিকারের কাহিনী। বন দপ্তরে গোলখালির বিভীষিকা এই বাঘের চামড়াটি জমা দিয়ে পুরস্কারের তৎকালীন 300 টাকা পুরোপুরি এনে আমার বাবার হাতে তুলে দিয়েছিলাম। বাবাও তখন শয্যাগত, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন।